আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি অনুভবী তুমি, লেখনীতে লিসামণি। পর্ব সংখ্যা 28। অনেকদিন পর আজ ইউভি নিজেদের বাড়ি গিয়েছে। ইউভিকে দেখে তার বাবা ফারাজ রহমান বলেন, ব্যবসার কি অবস্থা? আশা করি আমাকে নিরাশ করবে না। ইউভি, কখনো নিরাশ করিনি, ইনশাল্লাহ করবও না। ফারাজ রহমান ইউভির দিকে তাকিয়ে বললে, এদিকে এসো, বসো, তোমার সাথে জরুরি কথা আছে। ইউভি ও ফারাজ রহমানের কথা অনুযায়ী তার পাশে গিয়ে বসে। ফারাজ রহমান ইউভিকে উদ্দেশ্য করে বললে, দেখো ইউভি, তুমি এখন বড় হয়েছো, এখন সময় হলে নিজের জীবন গুছিয়ে নেওয়া। তোমার মাকে যখন আমরা হারিয়েছি তখন তোমার বয়স ছিল 16 বছরের। তখন থেকে তোমাকে আগলে রেখে বড় করিয়েছি। ব্যবসার উদ্দেশ্যে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করিয়ে আনিয়েছি। এখন আমি বার্ধক্য হয়ে পড়েছি। কয়েকদিন বাঁচবো তার কোনো ইয়াত্তা নেই, কিন্তু মরে যাওয়ার আগে তোমার জীবনটা গুছিয়ে দিয়ে গেলে শান্তি পাবো। বয়স মোটামুটি তোমার হয়েছে, তাই আমি চাই এখন বিয়েটা করে ফেলো। ফারাজ রহমানের কথা শুনে ইউভির চোখে রুয়ানার বাচ্চা চঞ্চল মুখশ্রী ভেসে ওঠে। ইউভি ছোট করে উত্তর দেয়, এখন না আরও পরে। ফারাজ রহমান, কেন? আহান, রায়ান তারা তো বিয়ে করে সংসার গুছিয়ে নিয়েছে, বাকি আছো তুমি, তাহলে তুমি করবে না কেন? যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে বলতে পারো, আমি আর অমত করছি না। ইউভি ফারাজ রহমানের কথা শুনে কীভাবে বুঝতে পারছে না ও কি রুয়ানার কথা বলবে। সকল দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে ইউভি নিস্তু গলায় বলে, আসলে বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি। ফারাজ রহমান একটু অবাক হলেন বটে, তার ছেলে তো মেয়েদের দিকে তাকায় না, কিন্তু হঠাৎ কাকে পছন্দ হয়ে গেল? ফারাজ রহমান, পছন্দ করো সেটা তো ভালো কথা, আমাকে আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। এখন মেয়ে কি দেশের না বিদেশি? বিদেশি হলে আমি মেনে নিব না, আগেই বলে দিই। না, বিদেশি না, বাংলাদেশি, আমাদের ঢাকার মেয়ে। ফারাজ, তাহলে তো আরও ভালো। মেয়েদের ঠিকানা দাও, আমি প্রস্তাব পাঠাচ্ছি। ইউভির খুশি লাগলো, আমতামতা করে বলে, কিন্তু বাবা, মেয়ের বয়সে অনেক ছোট। ফারাজ, সদ্য জন্ম নেওয়া বাচ্চা নিশ্চয় না, মেয়ে কিসে পারে শুনি? ইউভি ঢোক গিলে বলে, এবার এসএসসি দিবে। ফারাজ রহমান এই যে ছেলের দিকে হা করে তাকিয়ে আছে। এত মেয়ে থাকতে সে সেখানে হাঁটুর বয়সে মেয়ে পছন্দ করলো। তবুও বাবা হিসেবে ছেলের কথা মেনে নেওয়া উচিত, কারণ উনি ইউভিকে খুব ভালোভাবে চিনে। ভুলভাল কাজ নিশ্চয় করবে না। উনি সবসময় নিজের ছেলের সাথে বন্ধুর মতো থেকেছে। ইউভিকে ঘিরেই তো ওনার সব। ফারাজ রহমান, কি আর করার, পছন্দ করে ফেলেছ যেই কথা বলেছ। আমার তো মনে হচ্ছে সঠিক বয়সে বিয়ে করলে তোমার এত বড় মেয়ে থাকতো। সে সব কথা থাক, অ্যাড্রেস দাও, কাল ড্রাইভারকে নিয়ে বিয়ের কথা বলে আসবো। কিন্তু কথা হলো, তারা কি এত ছোট মেয়েকে বিয়ে দেবে? আইনে তো এটা নিষিদ্ধ। ইউভি, আর একটা কথা আছে বাবা। ফারাজ রহমান, আবার কি বলবে? তোমার পছন্দ দেখে আমার মাথায় এমনিতেই হ্যাং মেরে দিয়েছে। ইউভি, মেয়ে হলো ইয়ানার ছোট বোন। ফারাজ রহমান ইউভির দিকে চোখ ছোট বড় বড় করে তাকিয়ে এরপর বলে, তোরা কি বলতো? প্রথমত আহান ইয়ানাকে বিয়ে করেছে, এরপর রায়ান সুমাইয়াকে বিয়ে করেছে, আর এখন তুই ওর বোনকে বিয়ে করতে চাচ্ছিস? তোকে পৃথিবীতে আর মেয়ে দেখতে পাসনি? ঘুরে ফিরে 3 বান্দরই তাদের বাড়িতে নজর যায়। ইভি, কি করবো, পছন্দ হয়ে গেছে, এখন ওর কাছে আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। রওনার আব্বুকে রাজি করানোর দায়িত্ব তোমার, আমি কিছু জানি না। তুমি আমার বাবা, আমার সব কাজ তোমাকেই করতে হবে। ফারাজ রহমান, হ্যাঁ, কপালে পুড়েছে, আমার ছেলে পছন্দ করছে হাঁটুর বয়সী একটা মেয়ে। এখন বাপ হয়ে যাব মেয়ের বাপকে রাজি করাতে। ইউভি, বাবা হয়েছে আর একটু কাজ করতে পারবো না। আমি জানি তুমি এখনো অনেক স্ট্রং, পারবো বাবা, পারবে, ভয় পাবে না একদম। তুমি হলে ছেলের বাড়ির লোক, তুমি কেন ভয় পাবে? আরে তুমি তো অনেক সুন্দর অভিনয় করতে পারো, তাদেরকে একটু তোমার অভিনয়টা দেখিয়ে দাও। ফারাজ রহমান থতমত মুখে বসে আছেন, উনি খুব চিন্তায় আছেন ছেলের পছন্দ নিয়ে। সুমু তারা চলে গেছে অনেকক্ষণ হবে। ইয়ানা, দাদুমণি আর আহিয়ার সাথে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসে। ইয়ানা রুমে এসে দেখে আহান ল্যাপটপ বুকে ওপরে নিয়ে শুয়ে আছে। যতই হয়তো কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু উনি তো খাবার খাননি। ইয়ানা চুপি চুপি আহানের কাছে যায়, আহানের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
কতটা নিঃসব লাগছে দেখতে, একদম বাচ্চাদের মতো, কিন্তু জেগে থাকলে হিংস্র হয়ে ওঠে। তখন জেগে থাকা অন্তরে নিজের লোকদের ছাড়ার কারোর মায়া নেই। কেন হঠাৎ করে আহানের হাতের কথা মনে পড়ে। হাতের দিকে তাকাতেই দেখতে পাই রক্ত নেই, কিন্তু চামড়া এখনো ফেটে আছে। ইয়ানা একটু ফোঁস করে শ্বাস টানে। হঠাৎ থেকে একটা মলম নিয়ে অতি যত্নে আহানের হাতে লাগিয়ে দেয়। এরপর আহানের কপালে নিচে ঠোঁট চাইতে আহান চোখ মেলে তাকায়। আহানের ঠোঁটের কোণে লেগে আছে দুষ্টু হাসি। ইয়ানা আহানকে তাকিয়ে থাকতে দেখে ভরকে চায়। আহানের উপর থেকে উঠে আমতা আমতা করে বলে, আপনি ঘুমাননি? আহান, তাহলে এভাবে আমার ঘুমানোর সুযোগ নাও প্রতিদিন। দেখা যায় না আমি এখনো ভার্জিন একটা ছেলে, দয়া করে আমার ভার্জিনিটি নষ্ট করো না। এমন কিছু হলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। এরা বিরক্তি নিয়ে আহানের দিকে তাকায়। এরপর দাঁত কটমট করে বলে, নাটক বন্ধ করুন, আপনি ভার্জিন তার অসভ্য বেহায়া লোক, নিজেকে আসতে সাধু সাজাতে। আমি ভাবলেশীনভাবে বলে, আমার মতো পাপিকে স্পর্শ কেন করলে মিসেস? আমি তো তোমাকে করিনি, তুমি নিজেই করছো। ও আমার বউ যে এত অধৈর্য, আগে জানতাম না। আমাকে না দেখে থাকতে পারলে না বুঝি? কেন তাচ্ছিল্য হাসিতে বলে, আমি আপনার মতো হৃদয়হীন নই, কাউকে আঘাত প্রাপ্ত দেখে বসে থাকবো। জানেন তো আমার অধৈর্য নয়, শুধু নিজের দায়িত্ব পালন করছিলাম। স্বামী যত খারাপই হোক দিন শেষে স্বামী হয়, কারণ তার সাথে তো আর বিচ্ছেদ হয়নি, তাই অধৈর্য হয়নি, শুধু দায়িত্ব পালন করছিলাম। সে আমার সাথে কথা না বলে থাকতে পারবে, কিন্তু আমি পারি না, কারণ ও তো আমার মন থেকে ভালোবাসেনি, কিন্তু আমি বেশিছি ভালো। সে ভালোবাসি শব্দটা একদিন ভুল করে বলে ফেলেছিল, কিন্তু ভালোবাসে না। আর মনোযোগ দিয়ে আনার কথা শুনছে আর তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। নিজে হতাশে মেয়ের চক্করে পড়ে। এ মেয়ে তো না করেছিল ওকে যাতে না স্পর্শ করে, তার সাথে কথা না বলে। আমি তো তাই করলাম, আর এখন সেটা নিয়েও ম্যাডামের অভিমান আর রাগ। এখন আমি যদি ওনাকে স্পর্শ করতাম তাহলে বলতো, কতটা জঘন্য আপনি আহান, আপনি শুধু আমার শরীরকে চান, আমাকে তো ভালোই বাসেন না। না করা সত্ত্বেও আমাকে স্পর্শ করেছেন, আমার কথার কোনো দাম নেই আপনার কাছে। কি মেয়ে মানুষের বাবা, যেদিকে যায় ওইদিকে হৃদয়হীন হয়ে পড়ে। তাহলে করবোটা কি? আমি নিজেকে নিজে এখনো চিনতে পারি না। ভাগ্য ভালো এখনও কান্নাকাটি শুরু করেনি, কখন কান্না শুরু করে দেয় আল্লাহ জানি। এই মেয়ের চোখের পানিতে আবার আমি সহ্য করতে পারি না, কলিজা কেঁপে ওঠে আমার। কি এক অবস্থা! আহান ইয়ানার কান্না করার আগে কথা বলতে বলতে, তোমার জন্য একটা গুড নিউজ আছে, মানে সারপ্রাইজ আর কি। শুনতে চাও সেই গুড নিউজ? সারপ্রাইজের কথা শুনে ইয়ানার ভেতর ধক করে ওঠে। সেও ভেসে ওঠে ঝর্ণার অভাব। কি নৃশংস অবস্থা ছিল ওর। এই সারপ্রাইজ জিনিসটা খুব খারাপ। ইয়ানা চোখে পানি চিকচিক করে। আর ইয়ানার চোখের পানির দিকে অশান্ত গলায় বলে, কি হলো সোনা, কান্না করছো কেন? ইয়ানা আহানের দিকে না তাকিয়েই বিড়বিড় করে বলল, আমি কোনো সারপ্রাইজ চাই না, আমার কোনো সারপ্রাইজের প্রয়োজন নেই। আপনার সারপ্রাইজ না হলে আমাকে নৃশংস মৃত্যুর সাক্ষাৎ করানো। আমি ইয়ানার কথার অর্থ বোঝার চেষ্টা করি। কিছু সময় পর বুঝে যাই ইয়ানার না বলার কারণ। আহান ইয়ানার কাছে গিয়ে ইয়ানাকে নিচের বুকের সাথে চাপড়ে ধরে। বিগত তিন দিন ধরে এই মেয়ের বোকামের জন্য আহান ইয়ানাকে স্পর্শ করেনি। মনে হচ্ছে ভিতরটা খালি খালি লাগছে, আর আজ তা পূর্ণতা পেয়েছে। কিন্তু রাতে যখন ইয়ানা ঘুমিয়ে যেত তখন আহান ইয়ানাকে নিজের সাথে মিশিয়ে নিত, কিন্তু কোনো জানি খালি খালি লাগতো। ইয়ানা শান্ত হয়ে আহানের শার্ট খামচে ধরে। আহান ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি যা ভাবছো তেমন কিছু না। রোয়ানার সাথে ইউভির বিয়ের কথা চলছে। কাল আঙ্কেল তোমাদের বাড়িতে যাবে বিয়ের প্রস্তাব নিয়ে, এটা তোমাকে জানাতে চেয়েছিলাম। আহানের কথা শুনে ইয়ানা অবাক হয়ে বলে, ইয়ানা, পাগল হয়ে গিয়েছেন আপনি? রোয়ানার বিয়ের বয়স হয়েছে, ও এখনও সংসার কি জিনিস, স্বামী স্ত্রী কেমন সেটাও জানে না, আর আপনি বলছেন ওর বিয়ের কথা? আপনি ইউভি ভাইয়াকে না করুন, কাল যেতে না যায়। আহান, পারে না শিখে যাবে, এখনই তো বলছে না স্ত্রী ধর্ম পালন করতে। কেন, তোমার কি ইউভিকে পছন্দ নয়? না, ইউভি ভাইয়া খুব ভালো একটা ছেলে, ওনার চেয়ে ভালো পাত্র কেউ হতে পারে না, কিন্তু আমার বোনকে এখন বিয়ে দেবো না। কেন বুঝতে চাইছেন না? এখন অবুঝ। আহান, কে বলছে অবুঝ? রাস্তায় এক ওয়াকারের সাথে প্রেম করতে পারলে সে মেয়ে নাকি অবুঝ? ইয়ানা আহানের কথা শুনে তেতে ওঠে। নিজের লিমিটের মধ্যে থাকুন। একবার আমার বোনের ভিডিও দেখে আমাকে বিয়ে করেছেন, এখন আমাকে অপবাদ দিচ্ছেন?
কি করেছে ও আপনাকে? কে বলেছে ওটা তোমার বোনের ভিডিও ছিল? ওটা তো এডিটে শুধু মুখ লাগানো হয়েছে। উত্তেজনার ফলে তুমি এডিটের বাস্তব ধরে নিয়েছো। রুয়ানা আমার কাছে আহিয়ার মতো, ওর ভিডিও করার মতো নিকৃষ্ট আমি নই। তোমাকে ব্ল্যাকমেল করার জন্য এটার মাধ্যম তো প্রয়োজন। আর আমি কোনো অপবাদ দিচ্ছি না। ওই ছেলেটার সাথে ওকে অনেক সময় কথা বলতে দেখেছি। পরে সে আমি বুঝিয়েছি, তাই এখন আর কথা বলে না। ওই ছেলেটাকে ও বুঝিয়ে দিয়ে এসেছে, তাই ও আর আর রুয়ানার সাথে কথা বলার চেষ্টা করে না। ওরা বাচ্চা মানুষ, ওদের শরীরে আঘাত না করে দুই একটা ধমক দিলে ভয়ে কাঁপে। বোঝানো এত কঠিন না। আহিয়া যেমন আমার কলিজার টুকরো, তেমন রুয়ানাও তোমার কলিজা, সেটা আমি জানি। তোমার মমতা আমি অনুভব করতে পারি। তাছাড়া রুয়ানা আমাকে ভাইয়া ডাকে, আর ও আমার বোনের মতোই। আহিয়াকে যেমন নজরে রাখি সবসময়, তেমন রুয়ানাকেও রেখেছিলাম পিছনে লোক লাগিয়ে। আর ইউভির সাথে বিয়ে হলে তোমার বোন নালিশ করার সুযোগ পাবে না। ইয়ানা আহানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই লোকটা এত কিছু করেছে, আর ও কি না কথা শোনাচ্ছে। হৃদয়হীন মনেও সবার জন্য মায়া আছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। ইয়ানা আহানকে স্বেচ্ছায় জড়িয়ে ধরে। এই বুকটা তার কাছে সবচেয়ে প্রশান্তির জায়গা। কিন্তু মাঝে মাঝে এই লোকটা বড্ড ভয় লাগে ইয়ানার। কিন্তু আহানের আব্বু রাজি হবে তো? আহান, উনি আমাকে অপছন্দ করেন, কিন্তু রায়ান আর ইউভিকে তোমার আব্বু খুব পছন্দ করেন। আর আঙ্কেল খুব অভিনয় করতে পারবে। দেখবে তোমার বাবাকে ঠিক মানিয়ে নেবে। ইয়ানা আহানের কথা শুনে আর কিছু বলে না, শুধু ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছেন আসাদ হোসেন। তার সামনে রয়েছে ইয়ানা, হল্লাপাটি, রায়ান, ইউভি আর ফায়াজ রহমান। আসাদ হোসেন, তা বিশিষ্ট ব্যবসায়ী আমার মতো গরিবের বাড়িতে কেন এসেছে জানতে পারি? ফায়াজ রহমান, ধনী গরিব বাদ দেন, সবার আগে আমরা মানুষ। আসলে ভাই একটা খুব দরকারে এসেছিলাম। আসাদ হোসেন, হ্যাঁ বলুন, আমি সামান্য ব্যবসায়ী কি করতে পারি? ফায়াজ রহমান, না ভাই সাহেব, ব্যবসা নিয়ে নেয়। আপনার যদি অনুমতি থাকে তাহলে আপনার ছোট মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতাম। আসাদ হোসেন অবাক হয়ে সবার দিকে তাকায়। এখানে সবাই উপস্থিত, তার মানে সবগুলো প্ল্যান করে এসেছে। এইটুকুন বুঝে গেছেন। আসাদ হোসেন, মাথা ঠিক আছে আপনার? আমার মেয়ে এখনো বাচ্চা, আর আপনি ওর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। ফায়াজ রহমান, মেয়ে বাচ্চা হোক, হাঁটা তো শিখেছে, তাহলেই হবে। এরপর ফায়াজ রহমান কান্নার অভিনয় করে বলে, কি করব ভাই সাহেব বলুন, ছেলেটা যখন অনেক ছোট ছিল তখন তার মা হারিয়েছে। এরপর থেকে আমি একা হাতেই বড় করেছি, কখনো মুখ ফোটা কিছু চাইনি। প্রথমবার কিছু চেয়েছে। আপনার মেয়েকে আমার ছেলে খুব ভালোবাসে। আমার ছেলে হাঁটতে, বসতে, খেতে গেলে শুধু বলতে থাকে রুয়ানা আর রুয়ানা। ওকে না পেলে আমার ছেলে আত্মহত্যা করবে। এমন অনর্থ হতে দিয়েন না ভাই সাহেব। আত্মহত্যার কথা শুনে হল্লাপাটি আর রায়ান ইউভির দিকে চোখ বড় বড় করে তাকায়। ইউভি ইনোসেন্ট ফেস নিয়ে ইশারা দিয়ে না করে তেমন কিছু না। এরপর ফায়াজ রহমানকে ফিসফিস করে বলে, প্রথম থেকে সব ঠিক ছিল, কিন্তু শেষের দিকে একটু বেশি নাটক করে ফেলেছ না? ফায়াজ রহমান ইউভির কথা শুনে হালকা কাশি দিয়ে বলেন, বেশি হয়ে যাচ্ছে ইউভি। আসাদ হোসেন, দেখুন ইউভি বাবাকে আমার খুব পছন্দ, ছেলে হিসেবেও খুব ভালো, কিন্তু আমার দিকটাও ভাবতে হবে। এত ছোট বয়সে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। ও সংসার বলতে কিছু বুঝছে না। ফায়াজ রহমান, সংসার সম্পর্কে কিছু বুঝতে হবে না, শুধু আমার ছেলের বউ হয়ে গেলেই হবে। আমার ছেলেটাকে বাঁচান ভাই। আসাদ হোসেন গম্ভীর হয়ে ইউভির দিকে তাকিয়ে বলে, তোমাকে তো আমি খুব বুদ্ধিমান মনে করেছিলাম, তাহলে এত ছেলে মানুষ কেন করছো? ইউভি মাথা নিচু করে রাখে। ইয়ানা ইউভির দিকে এক পলক তাকিয়ে এরপর আসাদের হোসেনকে বলে, রাজি হয়ে যাও না আব্বু? দেখো ভাইয়ের সাথে যদি রুয়ের বিয়ে হয় তাহলে সবসময় আমার সামনাসামনি থাকতে পারবে। এতে তো রুয়ের জন্য ভালো। সুমোর সাথে রান ভাইয়ার বিয়ে দিয়ে যেমন নিরাশ হওনি, রান ভাইয়া সুমুকে কোনো অভিযোগ করার সুযোগই দেয়নি, ঠিক তেমনই ইউভি ভাইয়া কোনোদিন আমাদের রুইকে অভিযোগ করার কোনো সুযোগ দেবে না। হ্যাঁ, হয়তো রুয়ানের বয়স কম, ফলে আমি এই প্রস্তাবে নাকচ করেছি, কিন্তু পরে ভাবলাম
রুইয়ের জন্য ইউভি ভাইয়ের মতো এমন ভালো ছেলে আর নেই। আমি তোমাকে আশ্বাস দিয়ে বলছি আব্বু, তুমি কোনোদিন নিরাশ হবে না। আসাদ হোসেন পড়েন বিপাকে। এদিকে সেলিনা হোসেনও বাড়িতে গিয়েছে বোনের বাড়িতে। আসাদ হোসেন, কিন্তু রুই কি রাজি হবে? ইয়ানা, ওকে রাজি করানোর দায়িত্ব আমার, কোনো চিন্তা করো না। আসাদ হোসেন, দেখ রাজি হয় কিনা, ওকে কেন্দ্র করে বিয়ে আগাবো। ইয়ানা ইচ্ছে করছিল আসাদ হোসেনকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ জানাতে, কিন্তু এখানে বড়রা আছে তাই আপাতত নিজেরা অদম ইচ্ছা মাটি চাপা দিল। ইয়ানা রুয়ানার রুমে যায়, দেখে মেয়েটা এখনো ঘুমাচ্ছে। নিশ্চয় বিয়ের কথা চলছে আর এই মেয়ে বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু রুই কি এই বিয়েতে রাজি হবে? ইয়ানা রুয়ানার ঘুম থেকে জোর করে উঠে আশ্রমে পাঠায়। রুয়ানা ফ্রেশ হয়ে এসে ইয়ানার সামনে দাঁড়িয়ে বলল, কখন এসেছো তুমি? ইয়ানা, অনেক আগে এসেছি, কিন্তু তুই ঘুমেছিলি। এত তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমার সাথে ওই বাড়িতে যাবি। রুয়ানা, আহান ভাইদের বাড়িতে কেন? ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি? ইয়ানা, না, এমনি যাবি? কোনো অনুষ্ঠান হলে যেতে হবে, আর কোনো মানে আছে? রুয়ানা, না, তা বলে হঠাৎ করে যেতে বলছিস তাই বলছিলাম আর কি। ইয়ানা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ইয়ানা শুধু মনে মনে ভাবছে, রুয়ানা যদি রাজি না হয় তাহলে এই বিয়ে নিয়ে কখনো আগাবে না। সে বাড়িতে থাকতে পারবে না এক রাতের জন্য হলেও। দেখা গেল আহান রাতে এসে সবার সামনে তুলে নিয়ে গেল। ইজ্জত বাঁচানোর জন্য এর চেয়ে ভালো রুয়ানাকে আহানদের বাড়িতে নিয়ে রাতে বুঝাবে। ইয়ানা তারা সবাই থেকে বিদায় নিয়ে রুয়ানারকে সাথে নিয়ে চৌধুরী ভিলায় নিয়ে যায়। রুয়ানা দাদুমণি আর আহিয়ার সাথে গল্প করে চুপি চুপি ছাদে চলে যায়। সে বাড়ির ছাদ সব কিছু দেখেছে, কিন্তু কখনো ছাদ দেখেনি। এত রাতে ইয়ানাও আসতে দেবে না তাই লুকিয়ে চলে এসেছে। ইয়ানা অনেকক্ষণ ধরে আহানের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনও আসেনি। তাই কোনো কিছু না ভেবে চলে যায় আহিয়ার রুমে, কারণ আহিয়ার সাথে রুয়ানা শুয়েছে। কিন্তু আহিয়ার রুমে গিয়ে শুধু আহিয়াকে দেখতে পায়, কিন্তু রুয়ানা নেই। ইয়ানা, আহিয়া, রুয়ানা কোথায়? আহিয়া, জানি না বৌমা, এতক্ষণ তো আমার সাথেই ছিল। আমি ভাবলাম তোমার কাছে গিয়েছে। ইয়ানা, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি দেখে আসছি। ইয়ানা কোনো কিছু না ভেবে ছাদে চলে যায়, কারণ সে জানে রুয়ানা ছাদের ওপরে খোলা আকাশে দাঁড়িয়ে থাকতে খুব পছন্দ করে। ছাদে গিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়েও যায়। ইয়ানা, কি রে, এত রাতে ছাদে কি করছিস? হঠাৎ কারো গলা শুনে রুয়ানা ভয়ে কেঁপে ওঠে। এরপর সামনে ইয়ানাকে দেখে বুকে থুতু দিয়ে বলে, ও হাবু তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাদের ছাদ দেখতে ইচ্ছে করছিল তাই এসেছিলাম। আসো চলে যাই। এই বললে রুয়ানা চলে যেতে নিলে ইয়ানার কথা শুনে দাঁড়িয়ে যায়। তার কথা আছে তোর সাথে। রুয়ানা, হ্যাঁ বলো, কি বলবে? ইয়ানা, দেখ রুই, আব্বু তোর জন্য যা কিছু করবে সব ভালোর জন্য করবে, এটা মানিস তো? রুয়ানা, হ্যাঁ, এটা না মানার কি আছে? ইয়ানা, দেখ বোন, তোকে আমি খুব ভালোবাসি, তাই তোর ভালোর জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুয়ানা, হ্যাঁ, কি বলবে বলো না। ইয়ানা নিজের ঠোঁটগুলো জিভ দিয়ে হালকা ভিজিয়ে রুয়ানার বাহু ধরে বলে, আসলে তোর বিয়ে ঠিক করা হয়েছে ইউভি ভাইয়ের সাথে। তুই যদি থাকিস তাহলে বিয়ে নিয়ে আমি কথা বলবো। বয়স বিবেচনা করে আব্বু এই বিয়েতে রাজি না, শুধু আমার কারণে হ্যাঁ বলেছে। ইয়ানার কথা শুনে রুয়ানা দু কদম পিছিয়ে যায়। এরপর কাপা কণ্ঠে বলে, পাগল হয়ে গিয়েছো তুমি আপু? ইউভি ভাইয়ের সাথে বিয়ে কখনো সম্ভব না। উনি আমার থেকে অনেক বড়, তার চেয়ে বড় কথা উনি তো আমাকে ভালোবাসে না। উনি যদি এই কথা শুনে তাহলে খেপে যাবে। কি লজ্জাজনক ব্যাপার আপু। ইয়ানা, ইউভি ভাইয়া নিজে এই প্রস্তাব নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তুই যখন ঘুমিয়েছিলি তখন উনি একা আসেন, ওনার বাবাকেও নিয়ে এসেছিলেন। তোকে ইউভি ভাইয়া ভালোবাসে রুই, আর আমি জানি ওনার ভালোবাসা তোকে কোনোদিন হতাশ করবে না। রন আশ্চর্য হয়ে বলে, ভালোবাসা মানে কী সব বলছে আপু? উনি কখনো তো আমায় বলেননি। যেদিন আমাকে বলতে পারবো ওই দিন ভেবে দেখবো। হঠাৎ করে কেউ এসে বলবে আমাকে ভালোবাসে আর আমি তাকে বিয়ে করে চলে যাব? আপু আব্বুকে বললো না, আমি বিয়ে করতে চাই না। রুইয়ের কানামিশ্রিত কথা শুনে ইয়ানার খারাপ লাগলো। তাহলে রুয়ানার মনে ইউভি ভাইয়ের জন্য কিছু নেই, বিয়েটা তাহলে হবে না। ইয়ানা, কিন্তু রুই, ইউভি ভাই বলেছে তোকে খুব ভালোবাসে। বিশ্বাস করবো, উনি তোকে সত্যি ভালোবাসে। ওনার ভালোবাসা হঠাৎ করে না,
আমরা আর আহান বিয়ের আগে থেকে তোকে অনেক ভালোবাসে। রুয়ানা শুধু অবাক হচ্ছে, ইউভি ওকে অনেক আগে থেকে ভালোবাসে। রুই, উনি তো কখনো আমাকে বলেনি। আপু যদি আমাকে ভালোবাসতে তাহলে অবশ্যই বলতো, তাই না? ইয়ানা কিছু বলতে যাবে তার আগে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। সব ভালোবাসা কি মুখে বলতে হয়? অনেক অনুভূতি তো না বলে অনুভব করতে হয়। ইয়ানা আর রুয়ানা সেই ব্যক্তির দিকে তাকায়। ইয়ানা, আরে ইউভি ভাই আপনি? ইউভি তাদের দিকে এগিয়ে এসে বলল, আমি। তোমার বোন মনে হয় আমার মুখ থেকে ভালোবাসা শব্দটা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। রুয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। এই লোকটা তাকে ভালোবাসে ভাবতে যেন কেমন অনুভূতি বয়ে যায়। ইয়ানা ভাই, আহান নিশ্চয় চলে এসেছে, আপনারা কথা বলুন, আমি আপনার বন্ধুর কাছে যাই। আমার যাওয়ার দেরি করলে দেখা যাবে রুমের প্রতিটি জিনিস মরে মাটিতে পড়ে আছে। এরপর আমার গালে কয়েকটা থাপ্পড় আর সাথে ধমক ফি। ইয়ানার কথা শুনে ইউভি হেসে দেয়, সাথে ইয়ানাও হেসে দেয়। কথাগুলো এখন মজা করে বললো, এইটা সত্যি ভাইয়া, আমার শাশুড়ি আম্মা ওনাকে মধু খাওয়াতে ভুলে গিয়েছিল, আমি যাই, আপনারা কথা বলুন। এই বলে ইয়ানা ছাদ থেকে আহানের রুমের দিকে অগ্রসর হয়। ইয়ানা চলে যেতে রুয়ানার লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইউভি দূরত্ব বজায় রেখে রুয়ানার পাশাপাশি দাঁড়ায়। অনেকক্ষণ দুজনে নীরবতা পালন করে ইউভি বলে ওঠে, জানো, যখন আমি ছোট ছিলাম তখন আমার মা হারিয়ে ফেলি। এরপর থেকে মেয়েদের সান্নিধ্যে কম থাকতাম, তবে মেয়ে ফ্রেন্ড ছিল, কিন্তু কাউকে ভালোবেসে উঠতে পারিনি। দেখতে দেখতে 27 বছর পার করলাম, কিন্তু ভালোবাসা নামক শব্দটি আমার হৃদয়ের সাথে জড়িত হয়নি। কিন্তু কথা হচ্ছে, কিছু ভালো দেরি করে আসছে। বিদেশ থেকে দেশে আসলাম, রাস্তায় এক পিসির সাথে ধাক্কা খেয়েছিলাম। আমার পুরুষালী দেহ। ওই দিন পিসিটা আমার অনেক কথা বলেছিল, প্রচুর রাগ হয়েছিল, থাপ্পড় দিতে ইচ্ছে করেছিল, কিন্তু কেন জানি না দিতে পারিনি। এরপর থেকে আমার প্রত্যেকটা রজনীতে চোখ বন্ধ করলে শুধু পিসিটা চঞ্চল মুখ ভেসে উঠত। দিন দিন অস্থির হয়ে পড়ছিলাম আমি, লড়তে থাকি সুপ্ত অনুভূতির সাথে। পিসিটা যখন আমার সামনে আসতো তখন আমার পুরুষ নালী দেহটা থরথর করে কেঁপে উঠত। কি হাস্যকর, তাই না? যেখানে শত্রুরা মারতেও শরীর কেঁপে উঠত না, সেখানে পিসির উপস্থিতিই আমি কেঁপে উঠতাম। অচেনা ঘূর্ণিঝড় বয়ে যেত আমার অস্তিত্বে। রাত থেকে দিন, দিন থেকে রাত হতে থাকে। পেরে উঠছিলাম না নিজের অনুভূতির সাথে। এক পর্যায়ে বুঝতে পারি আমি পিসিকে ভালোবাসায় ডুব দিয়েছি, সেই ভালোবাসা যাকে না পেলে বিনাশ নিশ্চিত। কিন্তু ভয় ছিল একটাই, আমার আর ওর মধ্যে বয়সের ফারাক। কিন্তু কথা আছে, ভালোবাসার বিশ্বাস দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো সম্ভব। শুধু এই কথাটা কেন্দ্র করে নিজের অনুভূতি নিয়ে অগ্রসর হয়েছে। কিন্তু আমার সেই পিসি পাখিটা রাজি আমাকে বিয়ে করার জন্য। ইউভির কথা শেষ করে রুয়ানার দিকে তাকায়। রুয়ানা অবাক নেত্রমালি ইউভির দিকে তাকিয়ে আছে। তার চোখের পানে পানি চিকচিক করছে। ইউভি ইয়ানার চোখের পানি দেখে অশান্ত গলা বলে, এই চোখে পানি কেন? সরি, আমি কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও। ছোট বড় বড় কষ্ট দিইনি, তবে আমার এই ছোট্ট মনকে ভীষণভাবে মুগ্ধ করেছেন। এই বলে রুয়ানা ওখান থেকে চলে যায়। ইউভি কাছে থেকে যেন এক প্রকার পালিয়ে গেল বাসে। ইউভি রুয়ানার কথা মনে মনে আওড়াতে থাকে। এরপর আকাশের পানে তাকে এক তৃপ্তির হাসি দেয়। ইয়ানা রুমে গিয়ে দেখে আহান ভিডিও কনফারেন্স করছে, কিন্তু ভিডিও থেকে মেইল কণ্ঠ ভেসে আসতে কপাল কুঁচকে নেয়। কথাগুলো সব ইটালিয়ান ভাষায় ছিল, তাই ইয়ানা কিছু বুঝতে পারছে না। সাথে আহানও খুব হেসে হেসে ইটালিয়ান ভাষায় কথা বলছে। আহান ইটালিয়ান ভাষা থেকে বেশিরভাগই ইংলিশ শব্দ ব্যবহার করছে। ইয়ানা একটু একটু বুঝতে পারছে কাজ নিয়ে কথা বলছে। কাজ নিয়ে কথা বলছে, ভালো কথা, কিন্তু এত হেসে কথা বলার কি আছে? কই, আমার সাথে তো এভাবে কথা বলে না। আমার সাথে কথা বললেই 20টা কথার মাঝে 10টা ধমকি কথা। এদিক থেকে সেদিক হলেই বিখ্যাত ডায়লগ, থাপ্পড় মেরে অজ্ঞান করবে বেয়াদব মেয়ে। আর এখন দেখো, সেই সুন্দর মেয়ে দেখে সেমনি হেসে হেসে কথা বলছে, আর আমি তার সাথে তাকাতেও পারি না। ইয়ানা বিড়বিড় করতে করতে আহানের পাশে গিয়ে কোনো শব্দ বের না করে শুয়ে পড়ে। আহান ইয়ানার উপস্থিতি টের পেয়ে সবার কাছ থেকে বিদায় জানিয়ে ল্যাপটপ অফ করে দেয়। এরপর ইয়ানার দিকে তাকাতে দেখতে পাই ইয়ানা একদম বিছানার সাইডে ঘেঁষে শুয়েছে। আহান ছোট ছোট চোখে ইয়ানার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে,
এর আবার কি হলো? আহান এদিকে শুয়েছে কেন? এত সাইডে শুয়েছে, পড়ে গেলে ব্যথা পাবে তো। কিন্তু ইয়ানার কোনো হেল্প নেই। আহান এবারে প্রচুর রাগ হচ্ছে। এ মেয়ে এমন তেড়ামি করছে কেন? আজব, আমি তো কিছুই বলিনি। তাহলে এরপর আহান হালকা ধমক দিয়ে বলে, বিমৃতি ধরছে, তেড়ামি করছো কেন? থাপ্পড় মেরে তেড়ামি শেষ করে দিব বেয়াদব। এরপর ইয়ানার কোনো ভাবান্তর নেই। এইবারে রেগে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে। ইয়ানাও আহানের বুক থেকে সরে আসতে চাইলে আহানের শক্ত হাতের থাপ্পড়ের শিকার হয় আর নিজের গাল ধরে ঠোঁট উল্টে আবার আহানের দিকে তাকায়। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, এ একদম এভাবে তাকাবে না, কন্ট্রোল হারিয়ে ফেলি। ইয়ানা আহানের শার্টের বোতামগুলো নিয়ে টানাটানি করছে। আহান ইয়ানার কাণ্ড দেখে কপাল কুঁচকে বলে, আমার শার্ট তোমার কি করেছে? এভাবে টানাটানি করছো কেন? বোতামগুলো ছিঁড়ে যাবে, হাত সরাও। ইয়ানা হাত না সরে মিনমিন করে বলে, দেখুন আমি তো একদম সুস্থ হয়ে পড়েছি। আমাকে মা হওয়ার সুযোগ দিবেন আহান? প্রমিস করছি এখন আপনার সব কথা শুনে চলব। আহান ইয়ানা থেকে ছোট ছোট চোখে তাকায়। ইয়ানা আহানের তাকানো দেখে ইনোসেন্ট ফেস নিয়ে বলে, প্লিজ। আহান তাদের রাস্তায় বলে, এক থাপ্পড় খেয়ে পেট ভরে নিয়ে আর এক থাপ্পড় খেতে ইচ্ছে করছে? ফালতু কথা রেখে চুপচাপ ঘুমাও। ইয়ানার হঠাৎ রাগ উঠে যায়। আহানের পক্ষ থেকে মাথা তুলে উঠে বসে। এরপর আহানের দিকে তাকে বলে, দেখুন আমি এ সার্টিফিকেট প্রাপ্ত অ্যাডাল্ট মেয়ে। আমি 17 বছরে নিবি না। আমার সব কিছু নেওয়ার অধিকার আছে। আপনি সব কিছুতে এভাবে বাধা দিতে পারেন না। আর আমার মা হওয়ার জন্য যথেষ্ট বয়স হয়েছে। আহান, আচ্ছা সব কিছুর অধিকার আছে, তাহলে তোমার অধিকার তো আমার হস্তক্ষেপ করছি না। মা হওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এর মধ্যে টানবে না। ইয়ানা আহানের কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। ওনাকে টানবো না মানে? বাচ্চা কি আসমান থেকে আসবে? ইহানা রাতে দাঁত চেপে বলে, ঠিক আছে টানবো না আপনাকে। বর্তমানে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। আজকাল যাদের বাচ্চা হয় না তখন অনেক দম্পতি প্রযুক্তিগত উপায়ে বাচ্চা নিয়ে থাকে। আমি টাকা দিয়ে শুক্রাণু কিনে ফেলবো। আমার স্বামী তো আর টাকার অভাব নেই। আশা করি এর জন্য কিছু টাকা দিলে আমার ব্যাংক খালি হবে না। ইয়ানা কথাগুলো মজা করে বললে আহানের দিকে তাকিয়ে ভরকে যায়। আহানের রাগে দৃষ্টি নিক্ষেপ করে ইয়ানার পানি তাকায়। মনে হচ্ছে চোখ দিয়ে আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে। ইয়ানা ঢুকলে মেকি হাসি দিয়ে বলে, আমি তো মজা করে বলেছি, এভাবে রেগে যাচ্ছেন কেন? ইয়ানার কথা শেষ করার পরপরই আহানের ধমক খেয়ে ইয়ানা থরথর করে কেঁপে ওঠে। চুপ ফাজিল, মনের মধ্যে এসব চলে? অন্য জিনিস নিজের গর্ভে ধারণ করার খুব ইচ্ছে, তাই না? মেরে ফেলে দিব ইয়ানা, একদম নিঃশেষে করে দেব। অগ্নি চৌধুরী কি জিনিস সেটা তোমার কল্পনার বাইরে। আহান বড় বড় শ্বাস টানছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। কি বলে মেয়ে এসব? আমি কি মরে গেছি? ইয়ানা আহানের রাগ দেখিয়ে ভয় ভয় বলে, শান্ত হন প্লিজ, আমি তেমন কিছু বলতে চাইনি। আহান, কেমন বলতে চেয়েছিলে তুমি? ইয়ানা এবার ভয় না পেয়ে বলে, আরে বাবা এভাবে রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি। ইয়ানা আর কিছু বলতে পারে না। আহান ইয়ানার ঠোঁট আঁকড়ে ধরল। ইয়ানা প্রথমে অবাক হলেও কিছু বলে না। ইদানিং আহান বেশি রেগে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়লে ইয়ানা ঠোঁট আঁকড়ে ধরে। ইয়ানাও বাধ্যমের মতো চুপ করে থাকে। অনেকক্ষণ পর আহান ইয়ানাকে ছেড়ে দেয়। ইয়ানা ছোট করে বলে, সরি। আহান ইয়ানার দিকে এক পলক তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়ো। ইয়ানাও শুয়ে পড়ে। কিন্তু রোয়ানের কথা বারবার মনে পড়ছে। কি হচ্ছে ছাদে কে জানে, কিন্তু ইয়ানার পূর্ণাঙ্গ বিশ্বাস আছে যা হবে ভালো হবে। ধন্যবাদ সকলকে। ভুলটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্লিজ 10টা লাইক করবেন। তারপরে পরবর্তী পর্ব যখনই 10টা লাইক হবে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।